হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে আমরা কি করব, আজকে আমরা আমাদের পলিটির একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করব, যেখান থেকে কিন্তু প্রতি বছরই কিছু না কিছু কোশ্চেন এসে যায়। সেটা হচ্ছে রিট। আমাদের যে টোটাল 5টে রিট আছে, সেই রিটগুলো সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব, এবং আশা করছি এই ক্লাসটা করার পর কিন্তু তোমাদের এই রিট সম্বন্ধে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা যারা WBCS প্রিলিম 2021-এর জন্য প্রিপারেশান নিতে চাইছো, তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে একটা মেগা মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। এর সমস্ত ডিটেলস কিন্তু তোমরা স্ক্রিনের উপর পরিষ্কার দেখতে পাচ্ছ। ব্যাচ 2 এর কিন্তু অ্যাডমিশান চলছে। তার লাস্ট ডেট অফ অ্যাডমিশান হচ্ছে 31শে ডিসেম্বর, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কী কী কোর্স আছে পুরো ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা তোমরা পজ করে দেখে নিতে পারো যদি ইন্টারেস্টেড হও। এখানে আমাদের কোর্সের ফিচার্স আছে, এবং পেমেন্ট এবং কোর্সের ডিটেলসের জন্য কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন তোমরা ফলো করতে পারো। পেমেন্ট লিঙ্কও পাবে, কোর্সের ডিটেলসও পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা এবার শুরু করছি। দেখো, প্রথমে তোমাকে জানতে হবে পড়তে গেলে যে অবশ্যই যে হোয়াট ইজ রিট। এই রিট জিনিসটাকে আমরা যে কথায় কথায় বলি যে রিট, এবং যে 5 ধরনের রিট আছে, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কী। তো দেখো, আমাদের সকলেই জানো যে সংবিধানের তরফ থেকে সাধারণ মানুষকে কী দেওয়া হয়েছে, কিছু ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে। যে রাইটগুলো আমরা সাধারণ মানুষ আমরা এনজয় করি, মানে সেগুলোকে আমরা ডে টু ডে লাইফে আমরা উপভোগ করি। তো এই যে ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে সংবিধান, তো সেই ফান্ডামেন্টাল রাইটসকে তো প্রোটেক্ট করতে হবে। যতক্ষণ না সেই জিনিসটাকে, মানে আমাকে একটা অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেই অধিকারটার প্রোটেকশানের জন্য যদি কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে ততক্ষণ সেটা কি ইনকমপ্লিট। যেমন যে কোনো ল শুধুমাত্র পাস করে দিলে কি সেটা হয় না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তবে বুঝতে হবে যে সেটা এফেক্টিভ হচ্ছে। আমি ল পাস করে দিলাম যে কালী পুজোয় হচ্ছে শব্দবাজি ফাটানো যাবে না, কিন্তু তারপর দেখা যাচ্ছে কি যে কালী পুজোর সময় ভালো রকমই শব্দবাজি সব জায়গায় ফাটছে। তার মানে কি আমি লটা বের করেছি, কিন্তু সেই লটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেই রকমই আমি হচ্ছে সাধারণ মানুষকে কিছু ফান্ডামেন্টাল রাইটস তাদেরকে দিয়ে দিয়েছি, যে তাদের এই এই জিনিসগুলো করা তাদের অধিকার। কিন্তু সেই অধিকারটাকে যদি আমি মানে ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কি না সেই বিষয়ে যদি আমি নজরদারি না করতে পারি, বা যদি সেটা ভায়োলেট হয়, সেটাকে যদি আমরা তার এগেনস্টে স্টেপ না নিতে পারি, তাহলে কি সেটা ফুলফিল হচ্ছে না। তো ঠিক সেই কারণে কী করা হয়েছে, সেই কারণে করা হয়েছে যে রিট তৈরি করা হয়েছে। তো এখানে পরিষ্কার বলেছে, দেখো, রিটস আর এ রিটেন অর্ডার ফ্রম সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট দ্যাট কমেন্ডস কনস্টিটিউশনাল রেমিডিজ ফর ইন্ডিয়ান সিটিজেন্স এগেনস্ট দ্য ভায়োলেশন অফ দেয়ার ফান্ডামেন্টাল রাইটস। এটা হচ্ছে দুটো আর্টিকেলের মধ্যে আছে, আর্টিকেল 32, আর্টিকেল 226। প্রথমে আমরা 32 সম্বন্ধে দেখে নিচ্ছি। বলা হচ্ছে, দেখো, আর্টিকেল 32 ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য কনস্টিটিউশনাল রেমেডিজ দ্যাট অ্যান ইন্ডিয়ান সিটিজেন ক্যান সিক ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট এগেনস্ট দ্য ভায়োলেশন অফ হিজ অর হার ফান্ডামেন্টাল রাইটস। তো বেসিক্যালি তোমাদের জানতে হবে যে আর্টিকেল 32-তে কী হয়। আর্টিকেল 32টা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করার জন্য এরা কী করে, এরা হচ্ছে রিট এনফোর্স করতে পারে। এবং এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত সুপ্রিম কোর্টের জন্য এক্সক্লুসিভ, এবং হাইকোর্টও এটাকে ইউজ করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে বেশি ইউজ করে। কারণ হাইকোর্টের জন্য কি আছে, হাইকোর্টের জন্য আলাদা করে আর্টিকেল 226 আছে। আবার এই আর্টিকেল 32-তে আরেকটা পাওয়ার আছে। দেখো কী বলা আছে, দ্য সেম আর্টিকেল গিভস দ্য সুপ্রিম কোর্ট পাওয়ার টু ইস্যু রিটস ফর দ্য এনফোর্সমেন্ট অফ রাইটস। অর্থাৎ এখানে বলা হয়েছে কি যে আর্টিকেল 32, যেটা আর্টিকেল 32টা মূলত কী করে, কনস্টিটিউশনাল রেমেডি, মানে সংবিধানে যদি কোনো রকম কোনো পরিবর্তন করতে বা সংশোধন করতে হয়, সেটা কি করে, সেটা হচ্ছে আমাদের যে কোনো সাধারণ মানুষ, তার মানে তার ধরো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়েছে, তার এগেনস্টে সে এই আর্টিকেলের মাধ্যমে কমপ্লেন করতে পারে, এবং এই আর্টিকেলই হচ্ছে আবার সুপ্রিম কোর্টকে পাওয়ার দিচ্ছে কি, যে সে রিটটা ইস্যু করতে পারে। মানে তোমাকে যদি কেস করতে হয় যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, এই কেস করার যে ক্ষমতাটা, মানে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে কেস করছো, সেটা কোন আর্টিকেল অনুযায়ী, সেটা হচ্ছে আর্টিকেল 32 অনুযায়ী। আবার এই আর্টিকেল 32ই হচ্ছে সুপ্রিম কোর্টকে পাওয়ার দিচ্ছে কি, যে সুপ্রিম কোর্ট দেখে সেটা ইস্যু করতে পারে যে হ্যাঁ, এনার এই ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হয়েছে, এর এগেনস্টে আমি এই রিটটা ইস্যু করছি। হাইকোর্টের ক্ষেত্রে সেটা কী হয়, হাইকোর্টের ক্ষেত্রে সেটা আর্টিকেল 226-এ, হোয়ার অ্যাজ দ্য হাইকোর্ট হ্যাজ দ্য সেম পাওয়ার আন্ডার আর্টিকেল 226। এবার দেখো, এবার আমাদের টোটাল 5 ধরনের রিট আছে। রিটগুলো কি, এটা হচ্ছে হেবিস কর্পাস, ম্যান্ডামাস, স্যারিটরি, কোয়ারেন্টো এবং প্রহিবিশন। এই 5টা কিন্তু আমাদের রিট দেখতে পাওয়া যাচ্ছে।
প্রথমে আমরা দেখব হ্যাবিস কর্পাস সম্বন্ধে। তো দেখো হেবিস কর্পাস কথার অর্থই হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ। তো বেসিক্যালি এই রিটটা কী হয়, এটা হচ্ছে কাউকে যদি বেআইনিভাবে কোথাও আটকে রাখা হয় সেক্ষেত্রে কোর্ট কী করে, এই হেবিস কর্পাস রিটটাকে পাস করে এবং কোর্ট অর্ডার করে সেই পার্টিকুলার যে কেউ যদি পুলিশ সাপোজ হয়তো আটকে রেখেছে, কোর্ট কী করবে, অর্ডার করবে যে সেই পার্টিকুলার মানুষকে যেন কোর্টের সামনে উপস্থিত করানো হয় বিচারের জন্য। দেখো দিস রিট ইজ ইউজ টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইট অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি এগেনস্ট আনলফুল ডিটেনশন। মানে তুমি যা হোক করে কাউকে ধরে নিয়ে গেলে আটকে রেখে দিলে জেলে, সেটা কিন্তু করা পসিবল নয়। যেটা করা হতো ইতিহাসে আমরা জানি, সেটা হতো কোথায়, রাওলাট অ্যাক্টে। রাওলাট অ্যাক্টে কিন্তু এই জিনিসটা হতো। এটা হচ্ছে আমাদের কিন্তু এই হেবিস কর্পাস যে ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রিট যেটা, এটাকে ভায়োলেট করতো। তো এই রিট অনুযায়ী দেখো কী বলা হচ্ছে, যে থ্রু হেবিস কর্পাস সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট অর্ডার্স ওয়ান পার্সন হু হ্যাজ অ্যারেস্টেড অ্যানাদার পার্সন টু ব্রিং দ্য বডি অফ দ্য ল্যাটার বিফোর দ্য কোর্ট। মানে কোনো একজন ব্যক্তি যদি অপর কাউকে অ্যারেস্ট করে, বা কোনো একজন ব্যক্তি মানে কি, পুলিশ ছাড়া তো অন্য কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। তো এখানে বেসিক্যালি পুলিশকেই কোর্ট অর্ডার দেবে যে তাকে যেন, সেই মানুষটাকে যেন কোর্টের সামনে পেশ করা হয়। এই ধরনের রিটগুলো জেনারেলি কোন কোন ক্ষেত্রে পেশ করা হয়, মানে কোন কোন ক্ষেত্রে ইস্যু করা হয়, সেটা হচ্ছে হোয়েন দ্য পার্সন ইজ ডিটেন্ড অ্যান্ড নট প্রডিউস বিফোর দ্য ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স। মানে পুলিশ কাউকে কিন্তু জেলে 24 ঘন্টার বেশি আটকে, মানে ধরে রাখলো, কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে কোর্টে পেশ করতে হবে। তার বেশি কিন্তু কোর্টে পেশ না করে তাকে আটকে রাখতে পারে না। হ্যাঁ, মাঝখানে হলিডেজ পড়ে গেলে আলাদা ব্যাপার। আচ্ছা, হোয়েন দ্য পার্সন ইজ অ্যারেস্টেড উইথাউট এনি ভায়োলেশন অফ ল। মানে দেখা গেল সে আদৌ কোনো নিয়ম আইন ভাঙেনি, কিন্তু তাকে জোর করে কোনো কারণে আটকে রাখা হয়েছে। হোয়েন এ পার্সন ইজ অ্যারেস্টেড আন্ডার এ ল হুইচ ইজ আনকনস্টিটিউশনাল। মানে এটাও এক প্রকার বেআইনি, মানে সংবিধানে সেই আইনটার কথা কোনো উল্লেখই নেই, কিন্তু তাকে জোর করে আটকে রাখা হয়েছে। এবং হোয়েন ডিটেনশন ইজ ডান টু হার্ম দ্য পার্সন। এবং দেখা গেল যে মানুষটাকে আটকে রাখা হয়েছে তাকে হয়তো কোনো কারণে টর্চার করার জন্য বা কোনো রকম কোনো মারধর করার জন্য, এই রকম, মানে এগেন যেটা বললাম যে রাওলাট অ্যাক্ট যেটা হতো, রাওলাট অ্যাক্টে কী করা হতো, বিপ্লবীদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে কী করা হতো, টর্চার করা হতো তাদের কনফেশন করানোর জন্য। তো সেইটাই হচ্ছে ব্যাপার, সেটাকেও বাধা দেওয়ার জন্য কী করা হয়, হেবিস কর্পাস কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা হয়। তো এরপরে হচ্ছে এই ক্ষেত্রে আমাকে হেবিস কর্পাস ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, তো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট রিট, ম্যান্ডামাস। তাহলে হেবিস কর্পাস কি তোমরা বুঝতে পারলে। ম্যান্ডামাস দেখো কী বলা আছে, ম্যান্ডামাসে বলা কথার অর্থ হচ্ছে উইক কমান্ড। ম্যান্ডামাসের মাধ্যমে কি হয়, ম্যান্ডামাসের মাধ্যমে কোনো পাবলিক এমপ্লয়ি, মানে গভর্নমেন্ট এমপ্লয়িকে আমরা সাপোজ সে হয়তো তার যে যে ডিউটিটা, যেটা তার কাজ, সেই কাজটা সে করছে না, তো সেখানে কি করা যেতে পারে, সেখানে আমরা তাকে কী করতে পারি, অর্ডার করতে পারি যে সে যেন তার নিজের কাজটা করে। এখানে তো বলা আছে দ্যাট দিস রিট ইজ ইউজড বাই দ্য কোর্ট টু অর্ডার দ্য পাবলিক অফিসিয়াল হু হ্যাজ ফেল টু পারফর্ম হিজ ডিউটি অর রিফিউজ টু ডু হিজ ডিউটি অ্যান্ড টু রিজিউম হিজ ওয়ার্ক। Besides public official, mandamus can be issued against any public body, a corporation, an inferior court, a tribunal or a government for the same purpose. অর্থাৎ সরকারের এগেনস্টেও কিন্তু এবং যে কোনো পাবলিক সেক্টরের এগেনস্টে কিন্তু এই ম্যান্ডামাস রিটটাকে ইস্যু করা যায়। তার যে কাজটা করার কথা সেই কাজটা সে করছে না। ফর এক্সাম্পল, হয়তো কোনো একটা বড় পাবলিক সেক্টর, মানে পাবলিক কোম্পানি, যে তার সঙ্গে হয়তো অন্য কোনো কোম্পানির কোনো একটা ডিল হয়েছে যে তুমি আমাকে টাকা দেবে, আমি তার পরিবর্তে তোমাকে এই কাজটা করে দেবো। এবার দেখা গেল কোনো কারণে সেই কোম্পানি যে হচ্ছে ফাইন্যান্স করার কথা বা টাকা দেওয়ার কথা, সেই টাকাটা সে দিচ্ছে না। তখন কি করতে পারে, তখন যে কোম্পানিটার টাকা নিয়ে কাজ করার কথা ছিল সে কি করতে পারে, সে কিন্তু সেই যে কোম্পানিটা টাকা দেওয়ার কথা ছিল তার এগেনস্টে ম্যান্ডামাস দিয়ে ওটা ও অ্যাপিল করতে পারে যে আমাকে সে টাকা দিচ্ছে না, মানে তার যে কাজটা করার কথা সেটা সে করছে না, আমাকে সে বলেছিল ফাইন্যান্স করবে, সে ফাইন্যান্স করেনি। সেক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কী করবে, যে কোম্পানিটার ফাইন্যান্স করার কথা ছিল বা টাকা দেওয়ার কথা ছিল তার এগেনস্টে এই ম্যান্ডামাস রিটটা ইস্যু করবে। ম্যান্ডামাসের ক্ষেত্রে কী বলা আছে দেখো, আনলাইক হেবিস কর্পাস, ম্যান্ডামাস ক্যান নট বি ইস্যুড এগেনস্ট এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এবার প্রাইভেট কোনো একজন ইন্ডিভিজুয়ালের এগেনস্টে কিন্তু ম্যান্ডামাস ইস্যু করা পসিবল নয়, যদি যতক্ষণ না সে কোনো যেখানে কি বলা হয়েছে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে কি, পাবলিক অফিসিয়াল না হলে যদি কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল হয় তাকে কিন্তু তার এগেনস্টে কিন্তু ম্যান্ডামাস ইস্যু করা পসিবল নয়। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি স্টুডেন্ট, তুমি পড়াশোনা করছো না, তোমার এগেনস্টে কিন্তু কোর্ট ম্যান্ডামাস রিট ইস্যু করতে পারে না যে তুমি পড়াশোনা করো, এটা তোমার কাজ। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো, ম্যান্ডামাস ক্যান নট বি ইস্যুড ইন দ্য ফলোয়িং কেসেস। এবার ম্যান্ডামাস এছাড়া আর কোন কোন ক্ষেত্রে ইস্যু করা যায় না,
সেটা হচ্ছে টু এনফোর্স ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশন দ্যাট ডাজ নট পোজেস এনি স্ট্যাচুটারি ফোর্স, টু অর্ডার সামওয়ান টু ওয়ার্ক হোয়েন দ্য কাইন্ড অফ ওয়ার্ক ইজ ডিসক্রিশনারি অর নট ম্যান্ডেটরি, মানে কোনো কাজটা সেই কাজটা তো বাধ্যতামূলক নয়, মানে করলেও চলে না করলেও চলে, সেই ধরনের কাজকে কিন্তু তুমি ম্যান্ডামাস ইস্যু করতে পারো না যে তোমাকে করতেই হবে। টু এনফোর্স এ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, এগেন যদি কন্ট্রাক্ট বেসিসে কাজ হয় সেখানেও কিন্তু ম্যান্ডামাস ইস্যু করা পসিবল নয়। ম্যান্ডামাস ক্যানট বি ইস্যুড এগেনস্ট দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট অর স্টেট গভর্নর্স, রাজ্যপাল বা রাষ্ট্রপতির এগেনস্টে করা যায় না। অ্যান্ড এগেনস্ট দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট অ্যাক্টিং ইন এ জুডিশিয়াল ক্যাপাসিটি, তার এগেনস্টেও কিন্তু এই ম্যান্ডামাসটা ইস্যু করা যায় না। ঠিক আছে, এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই দুটো পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন কথার অর্থ, বাংলা অর্থটাই তোমরা বুঝতে পারছো, মানে কি কোনো জিনিসে বাধা প্রদান করা কাউকে। তো প্রহিবিশন মানে বুঝতে পারছো টু ফরবিড, মানে বারণ করা। এ কোর্ট দ্যাট ইজ ইন হায়ার ইন পজিশন ইস্যুস এ প্রহিবিশন রিট এগেনস্ট এ কোর্ট দ্যাট ইজ লোয়ার ইন পজিশন টু প্রিভেন্ট দ্য ল্যাটার ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশন অ্যান্ড ইট ডাইরেক্টস ইনঅ্যাক্টিভিটি। মানে ফর এক্সাম্পল, কোনো একটা হয়তো হাইকোর্ট কোনো একটা কাজ, মানে কোনো একটা বিচার করছে বা কিছু করছে, সুপ্রিম কোর্ট কিন্তু সেই হাইকোর্টকে কী করতে পারে, প্রহিবিশন রিট করতে পারে, ইস্যু করতে পারে, যদি সে দেখে যে হাইকোর্ট যে বিচারটা করছে সেটা হয় ঠিক বিচার হচ্ছে না, অথবা সে তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো একটা বিষয়ে বিচার করছে। সেক্ষেত্রে কী করতে পারে, সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টকে বলতে পারে যে তোমার বিচারটা থামাও, তোমার বিচারটা ঠিক হচ্ছে না, বা তুমি যে রায়টা দিচ্ছ সেটা ঠিক হচ্ছে না, সেটাকে তুমি বন্ধ করো। For example, if a judicial officer has the personal interest in a case, it may hamper the decision of the court of natural justice. মানে কোনো ধরো জাজ যে আছে, জুডিশিয়াল অফিসার মানে জাজ যিনি আছেন, তার হয়তো কোনো কারোর সঙ্গে পার্সোনাল কিছু, মানে কিছু পার্সোনাল এজেন্ডা আছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জাস্টিসটা হ্যাম্পার হতে পারে। তো সেইটা যাতে না হয়, সেইটাকে বাধা প্রদান করার জন্য কিন্তু এই প্রহিবিশন রিটটাকে বানানো হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, ফ্যাক্টস অ্যাবাউট প্রহিবিশন ইন ইন্ডিয়া। রিট অফ প্রহিবিশন ক্যান অনলি বি ইস্যুড এগেনস্ট জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিস। ঠিক আছে, মানে যার তার এগেনস্টে কিন্তু প্রহিবিশন এটা করা যায় না, রিটটা ইস্যু করা যায় না। ইট ক্যান নট বি ইস্যুড এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস, লেজিসলেটিভ বডিজ অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর বডিজ। এরপর এখানে বলা হয়েছে যে ডিফারেন্স বিটুইন ম্যান্ডামাস অ্যান্ড প্রহিবিশন, মানে ম্যান্ডামাস আর প্রহিবিশন দুটো পরপর পড়লাম। তো ম্যান্ডামাস এবং প্রহিবিশনের মধ্যে পার্থক্য কী? ম্যান্ডামাস এবং প্রহিবিশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে হোয়াইল ম্যান্ডামাস ডাইরেক্টস অ্যাক্টিভিটি, প্রহিবিশন ডাইরেক্টস ইনঅ্যাক্টিভিটি। মানে কি, ম্যান্ডামাস কি বলে যে কেউ তার কাজটা করছে না, যেটা তার করার কথা সেই কাজটা সে করছে না, তাকে বলে তুমি কাজটা করো। এই জন্য বলা হচ্ছে যে কি, ম্যান্ডামাস ডাইরেক্টস অ্যাক্টিভিটি, মানে সে বলছে তুমি কাজটা করো। আর প্রহিবিশন কি, ইনঅ্যাক্টিভিটি, মানে সে বলছে তুমি কাজটা বন্ধ করো, তুমি যে রায়টা দিচ্ছ, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বলছে তুমি যে রায়টা দিচ্ছ সেটা ভুল, সেটা তোমার অথরিটির বাইরে বা জুরিসডিকশনের বাইরে, সেটা তুমি বন্ধ করো। তাহলে এটা কী করছে, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটিকে ডাইরেক্ট করছে। এটা হচ্ছে আমাদের ম্যান্ডামাস এবং প্রহিবিশনের মধ্যে পার্থক্য। নেক্সট বলা হচ্ছে, হোয়াইল ম্যান্ডামাস ক্যান বি ইস্যুড এগেনস্ট এনি পাবলিক অফিসিয়াল, পাবলিক বডি, কর্পোরেশন, ইনফিরিয়র কোর্ট, ট্রিবিউনাল অর গভর্নমেন্ট, প্রহিবিশন ক্যানট বি ইস্যুড এগেনস্ট জুডিশিয়াল অর কোয়াসি জুডিশিয়াল অথরিটিস, ক্যান only be issued against judicial and quasi judicial authorities and not against the administrative authorities and legislative bodies। যেটা তোমাদের এক্ষুনি এখানে পড়ানো হলো, যেটা এক্ষুনি তোমাদের বললাম যে ম্যান্ডামাস কিন্তু যে কোনো কারোর এগেনস্টে করা যায়। শুধুমাত্র কাদের ক্ষেত্রে করা যায় না, শুধুমাত্র হচ্ছে আমাদের এই যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট এবং স্টেট গভর্নর, এবং তার সঙ্গে হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট অ্যাক্টিং ইন এ জুডিশিয়াল ক্যাপাসিটি, শুধুমাত্র এই দুটো কেসে কিন্তু করা যায় না ম্যান্ডামাস। বাকি সব ক্ষেত্রে কিন্তু করা যায়, কিন্তু প্রহিবিশন কিন্তু শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল যে বডি তাদের ক্ষেত্রে রিটটা অ্যাপিল করা যায় বা রিটটা ইস্যু করা যায়। এরপর আমরা দেখব স্যাচুটারি যে জিনিসটা আছে, এটার মানে কি, এটা হচ্ছে টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড। দেখো এবার হচ্ছে এইটা এবং প্রহিবিশন, এই দুটোর মধ্যে খুব স্লাইড একটা পার্থক্য আছে, আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। দেখো, দিস রিট ইজ ইস্যুড বাই দ্য কোর্ট হায়ার ইন অথরিটি টু এ লোয়ার কোর্ট অর ট্রিবিউনাল অর্ডারিং দেম ইদার টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দেম টু ইটসেলফ অর স্কোয়াশ দেয়ার অর্ডার ইন এ কেস। স্কোয়াশ মানে সেটাকে খারিজ করা। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, দেখো জিনিসটা কী হয়, দেখো জিনিসটা আমি বলে দিচ্ছি। যেটা তোমাদের বললাম যে হাইকোর্ট কোনো একটা রায় দিচ্ছে, সেই রায়টা হয়তো ভুল, সুপ্রিম কোর্টের মনে হচ্ছে যে এই রায়টা ভুল। এবার দেখা গেল হাইকোর্ট কী করেছে, হাইকোর্ট তার ডিসিশানটা দিয়ে দিয়েছে, অলরেডি সে তার ডিসিশানটা দিয়ে দিয়েছে যে এ হচ্ছে আসামি, সে রায় দিয়ে দিয়েছে।
ঠিক আছে, যদি রায়টা দিয়ে দেওয়ার পরে সেটাকে মানে খারিজ করতে হয়, তখন কি করা হয়, তখন আমরা স্যাচুরেরিটা ইউজ করে থাকি। ঠিক আছে, মানে তোমরা হয়তো অলরেডি সে রায় দিয়ে দিয়েছে, একজনকে সে দোষী সাব্যস্ত করে তার হয়তো শাস্তির ব্যবস্থা হয়ে গেছে, সেই জিনিসটাকে কারেকশান করার জন্য আমরা কী করি, কারেকশান করার জন্য আমরা স্যাচুরেরি ইস্যু করা হয়, রিট সুপ্রিম কোর্ট ইস্যু করে। কিন্তু যদি দেখা যায় যে সে তখনও ইস্যু মানে তখনও সে রায়টা দেয়নি, মানে সে রায়টা সবে দিয়েছে, দেয়নি বলা ভুল, সে হয়তো রায়টা সবে দিয়েছে যে আমি একে দোষী সাব্যস্ত করছি, বা সে রায়টা দিতে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু কী করতে পারে, সুপ্রিম কোর্ট অর্ডার যে রিটটা ইস্যু করবে সেটা হচ্ছে প্রহিবিশন, মানে সে তাকে বাধা প্রদান করছে যে তুমি এই রায়টা দিও না, বা তুমি এই শাস্তিটা তাকে দিতে পারো না, এটা ভুল, তুমি যে রায়টা দিয়েছো ভুল। তাহলে কি বুঝলে, যে যখন হাইকোর্ট হচ্ছে তার রায় অলরেডি দিয়ে দিয়েছে, মানে গুলি থেকে মানে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে, ঠিক আছে, অলরেডি সে রায় দিয়ে দিয়েছে, তার হয়তো আসামি যাকে সব সাব্যস্ত করেছে তার হয়তো শাস্তি শুরুও হয়ে গিয়েছে, বা শাস্তির সমস্ত রকম ব্যবস্থা হয়ে গিয়েছে, সেই অবস্থায় সেই জিনিসটাকে যদি কারেকশান করতে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, সেক্ষেত্রে আমরা বলছি যে স্ট্যাচুটরি তুমি করো, রিটটা করা হয়, ইস্যু করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে হাইকোর্ট সবে অর্ডার দিয়েছে, বা অর্ডার সে দিতে যাচ্ছে, রায় দিতে যাচ্ছে যে আমার এই রায় হবে, আমি এই দেবো, অর্থাৎ তখনও সে গুলিটা চালায়নি, গুলিটা চালাতে যাচ্ছে, ট্রিগার টিপতে যাচ্ছে, সেই অবস্থায় সুপ্রিম কোর্ট যদি তাকে বাধা প্রদান করে, মানে সুপ্রিম কোর্ট যদি মনে করে যেটা সে করছে তার জুরিসডিকশনের বাইরে, বা সে ভুল রায় দিচ্ছে, সেক্ষেত্রে সে যে রিটটা ইস্যু করবে সেটা হচ্ছে প্রহিবিশন। তাহলে এই দুটোর মধ্যে স্লাইট পার্থক্য আছে, এই জিনিসটা আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এটা তোমাদের কী বলা হচ্ছে দেখো, যে ইট ইজ ইস্যুড অন দ্য গ্রাউন্ড অফ অ্যান এক্সেস অফ জুরিসডিকশন অর ল্যাক অফ জুরিসডিকশন অর এরর অফ ল। ইট ইজ নট অনলি প্রিভেন্টস বাট অলসো কিওরস ফর দ্য মিস্টেক্স অফ জুডিশিয়ারি। অর্থাৎ শুধুমাত্র যে প্রিভেন্ট করবে তা নয়, কিওর মানে তুমি ভুল রায় দিয়ে দিয়েছে, তার হয়তো শাস্তি শুরুও হয়ে গিয়েছে, সেই অবস্থায় তার শাস্তিটাকে বাতিল করা বা খারিজ করা, কিওর করা, এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই স্ট্যাচুটরি রিটটাকে ইস্যু করা হয়ে থাকে। ফ্যাক্টস অ্যাবাউট স্যাচুটরি ইন ইন্ডিয়া, দেখো এখানে এর ফ্যাক্টগুলো কি, ফ্যাক্টগুলো হচ্ছে প্রি 1991 1991 আগে কি হচ্ছে, 1991 আগে যেটা হতো সেটা হচ্ছে যেটা আমরা এতক্ষণ পড়ছিলাম, যে শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির এগেনস্ট এটাকে ইস্যু করা যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্ট এটা ইস্যু করা যায় না। কিন্তু 1991 সালে এটাকে কারেকশান করা হয়, কারেকশান করে কী করা হয়, দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট দ্য স্ট্যাচুটরি ক্যান বি ইস্যুড ইভেন এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস এফেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়াল। মানে কোনো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি এমন কোনো কাজ করে থাকে যেটা কোনো ইন্ডিভিজুয়ালের ফান্ডামেন্টাল রাইটসকে হ্যাম্পার করছে, তাহলে তার এগেনস্টেও কিন্তু এই রিটটা ইস্যু করা যেতে পারে। এটা কবে হয়েছিল, 1991 পরেই কারেকশানটা এসেছিল। কিন্তু ইট ক্যানট বি ইউজড এগেনস্ট লেজিসলেটিভ বডিজ অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল বডিজ। কিন্তু লেজিসলেটিভ বডি বা প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা বডির এগেনস্টে কিন্তু এখনও এটা ইউজ করা যায় না। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ যে অথরিটি সেটাও স্পেশাল কেসে যদি সে কোনো ইন্ডিভিজুয়ালের রাইটকে এফেক্ট করে, সেক্ষেত্রে তার এগেনস্টে এই রিটটা ইস্যু করা যেতে পারে। কিন্তু লেজিসলেটিভ বা প্রাইভেট বডির ক্ষেত্রে কিন্তু এখনও এটা ইউজ করা পসিবল নয়। নেক্সট হচ্ছে আমাদের কি, নেক্সট হচ্ছে আমাদের কুও ওয়ারেন্টো। কুও ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি ওর ওয়ারেন্ট। In this, the Supreme Court or High Court issue the writ to prevent illegal usurpation of a public office or by a person. Usurpation মানে হচ্ছে তোমাদের মানে কি বলবো, ট্রেসপাসিং করা, মানে কোনো একটা অফিসে, কোনো একটা পাবলিক অফিসে কোনো একজন, সে হয়তো এমপ্লয়ি নয় সে অফিসের, কিন্তু সে দেখা যাবে সেই বিষয়ে কোনো মানে মতামত জাহির করছে, বা সেই অফিসের যে কাজের যে ডিসিশান সেই বিষয়ে সেটাকে এফেক্ট করছে কোনোভাবে, তো তখন সেটা ইললিগেল হচ্ছে, কারণ সে ওই অফিসের এমপ্লয়ি নয়, তার কোনো অথরিটি নেই সে অফিসের যে কাজটা চলছে সেখানে নাক গলানোর। সেক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কুও ওয়ারেন্টো। থ্রু দিস রিট দ্য কোর্ট এনকোয়ার্স ইন্টু দ্য লিগ্যালিটি অফ এ ক্লেম অফ এ পার্সন টু এ পাবলিক অফিস। মানে ফর এক্সাম্পল ধরো কোনো একটা পাবলিক অফিস, ধরো তুমি সাপোজ বলছি, তোমরা ধরো এখন পরীক্ষা দিচ্ছ, তোমরা ডব্লিউবিসিএস অফিসার হবে। ডব্লিউবিসিএস হলে প্রথমে কী হয়, প্রথমে হচ্ছে আমরা সকলে জানি বিডিও হয়। এবার তুমি বলো, তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষা কোয়ালিফাই করতে পারো, তুমি যদি বিডিও অফিসে গিয়ে বসে পড়ো যে আমি বিডিও, বা ধরো তুমি এরকম কিছু একটা করছো, তাহলে তোমার কি কোনো ক্লেম আছে, রাইটফুল ক্লেম আছে সেই অফিসটার উপরে? না। তো এইরকম যদি কিছু দেখতে পাওয়া যায়
যে তোমার হয়তো সেখানে রাইটফুল ক্লেম নেই, কিন্তু তুমি সেখানে কি করছো, সেই অফিসের কাজ কারবার সামলাচ্ছ, বা সেই অফিসে তুমি কি করছো, অফিসে ঢুকছো, তখন সেটাকে কী করা হবে, তখন সেটাকে ট্রেসপাসিং গণ্য করা হবে এবং তোমার এগেনস্টে এই কুয়ো ওয়ারেন্টো রিটটা ইস্যু করা হবে। এর ফ্যাক্টগুলো কী ফ্যাক্টগুলো হচ্ছে, কুয়ো ওয়ারেন্টো ক্যান বি ইস্যুড হোয়েন দ্য সাবস্ট্যান্সিভ পাবলিক অফিস অফ এ পারমানেন্ট ক্যারেক্টার ক্রিয়েটেড বাই এ স্ট্যাচু অর বাই এ কনস্টিটিউশন ইজ ইনভলভড। তো এটার মানে তো তোমাদের বলেই দিলাম এতক্ষণ। আচ্ছা, ইট ক্যান নট বি ইস্যুড এগেনস্ট প্রাইভেট অর মিনিস্ট্রিয়াল অফিস, অর্থাৎ কোনো রকম কোনো প্রাইভেট সেক্টর এগেনস্টে এবং কোনো মন্ত্রীর অফিসের এগেনস্টে, মিনিস্ট্রিয়াল যে অফিস তার এগেনস্টে কিন্তু কুয়ো ওয়ারেন্টও ইস্যু করা পসিবল নয়, মানে এটা কিন্তু করা যায় না। সব কিছু যেমন কিছু থাকে, ব্যারিয়ার থাকে, কুয়ো ওয়ারেন্টোর হচ্ছে ব্যারিয়ার এইটা। এছাড়া তাহলে এখানে গেল কি, এখানে আমরা আমাদের রিটগুলো সব পড়ে নিলাম। এরপর আমি চট করে একবার তোমাদের রিক্যাপ দিয়ে দিচ্ছি, তোমার জিনিসটা ভালো করে যাতে মনে থাকে। তাহলে প্রহিবিশন কি, প্রহিবিশন হচ্ছে কোনো লোয়ার কোর্ট বা হাইকোর্ট হচ্ছে কোনো একটা রায় দিতে যাচ্ছে, কিন্তু সেই রায়টা ঠিক নয়, সেক্ষেত্রে তাকে বাধা প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট কী করতে পারে, প্রহিবিশন ইস্যু করতে পারে। ঠিক আছে। স্ট্যাচুটরি যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে তার রায় দেওয়া হয়ে গিয়েছে সেটাকে কিওর করতে হবে, বা কারেক্ট মিস্টেক হয়ে গেছে সেটাকে কারেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা নয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করবে, সুপ্রিম কোর্ট হচ্ছে এই রিটটাকে ইস্যু করবে। কুয়ো ওয়ারেন্টো মানে এক্ষেত্রে হচ্ছে আমি কারো এগেনস্টে, মানে কেউ যদি ট্রেসপাসিং করে কোনো পাবলিক অফিসে, যতক্ষণ না সেটা মিনিস্ট্রিয়াল অফিস হচ্ছে বা প্রাইভেট সেক্টর হচ্ছে, যদি গভর্নমেন্ট অফিসে কেউ ট্রেসপাসিং করে তাহলে তার এগেনস্টে এটাকে ইস্যু করা হয়ে থাকে। ম্যান্ডামাসের মাধ্যমে আমরা কী করে থাকি, ম্যান্ডামাসের মাধ্যমে হচ্ছে আমরা কোনো পাবলিক ফিগারকে তার কাজ করতে বাধ্য করতে পারি, তার যে কাজ অ্যাকচুয়ালি সেটা করতে আমি তাকে বাধ্য করতে পারি। আর হেবিস কর্পাস হচ্ছে, হেবিস কর্পাস মানে হচ্ছে কোনো একজনকে যদি বেআইনিভাবে আটক করা হয় তাকে কিন্তু কোর্টের সামনে পেশ করতে আমরা এই রিটটা ইউজ করা হয়ে থাকে। এবং সবসময় মনে রাখবে যে হেবিস কর্পাস কিন্তু অ্যাকচুয়ালি সবথেকে স্ট্রং রিট। ঠিক আছে, হেবিস কর্পাস সবথেকে স্ট্রং রিট এবং এটা সবথেকে বেশি ইউজ করা হয়। আচ্ছা, এরপরে কিছু কিছু জিনিস আমরা একটু দেখে নেব, যেটা হচ্ছে জেনারেল ফ্যাক্টস অ্যাবাউট রিটস ইন ইন্ডিয়া। আমাদের ভারতীয় সংবিধানে যে রিটগুলো আছে সেগুলো সম্বন্ধে কিছু জেনারেল জিনিসপত্র একটু দেখে নেওয়া দরকার। সেটা হচ্ছে আর্টিকেল 32 অলসো এম্পাওয়ার্স দ্য পার্লিয়ামেন্ট টু অথরাইজ এনি আদার কোর্ট টু ইস্যু দিস রিট। এই আর্টিকেল 32 কিন্তু পার্লামেন্ট যে করে, মানে পার্লামেন্টকে ক্ষমতা দেয় যে ও অন্য কোনো কোর্টকে কিন্তু এই রিটটা ইস্যু করার, মানে আর্টিকেল 32 জেনারেলি কি আমাদের সুপ্রিম কোর্টের পাওয়ারটা দেয়, কিন্তু এই আর্টিকেল 32 এবার এটাও বলা, যদি পার্লামেন্ট মনে করে যে কোনো একটা অন্য কোর্টকে সে এই পাওয়ারটা দেবে সুপ্রিম কোর্টের কাছ থেকে সরিয়ে নিয়ে যে এই রিটটা ইস্যু করে, সেটা কিন্তু সে করতে পারে। বিফোর 1950 only high courts of Calcutta, Bombay and Madras had the power to issue the writs. Article 226 empowers all the High Court of India to issue the writ. Writs of India are borrowed from English law where they are known as prerogative writ. এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে, বিশেষ করে এই লাস্ট পয়েন্টটা তো খুবই ইম্পর্টেন্ট, এর থেকে কোশ্চেন আসে, কারণ বিভিন্ন আমাদের যে সংবিধানের যে বিভিন্ন রুলগুলো বিভিন্ন জায়গা থেকে যে বড় করা হয়েছে এগুলোতে কিন্তু প্রায়ই কোশ্চেন আসে। এবং আজকে লাস্ট পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে যে রিট থাকে তার মধ্যে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। প্রথম দেখো যেটা পয়েন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি পারপাস। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কী হয়, টু অনলি এনফোর্স ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্ট কিন্তু এই রিটগুলো তখনই ইস্যু করতে পারে যখন কোনো রকম কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়। কিন্তু হাইকোর্ট কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কী করতে পারে, টু দ্য এনফোর্সমেন্ট অফ অর্ডিনারি লিগ্যাল রাইট, মানে ফান্ডামেন্টাল রাইট না হলেও কিছু যে লিগ্যাল রাইট আছে সেই অর্ডিনারি লিগ্যাল রাইটও যদি ভায়োলেট হয় সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট এই রিটটা ইস্যু করতে পারে, সুপ্রিম কোর্ট কিন্তু সেটা পারে না। নেক্সট হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন এগেনস্ট এ পার্সন অর গভর্নমেন্ট থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অবভিয়াসলি সুপ্রিম কোর্ট ইন্ডিয়ার যে কোনো টেরিটরির মধ্যে এটা করতে পারে, কিন্তু হাইকোর্ট কী করতে পারবে, হাইকোর্ট শুধুমাত্র তার জুরিসডিকশনের মধ্যে যেটা সেটা করতে পারবে, এবং আর কোনো ক্ষেত্রে করতে পারে যদি দেখা যায় যে মানে তার ওই যে কোনো একটা ধরো যে ইললিগ্যাল কাজ হচ্ছে সেটা তার জুরিসডিকশনের মধ্যে অরিজিন হয়েছে, তারপরে সেটা তার জুরিসডিকশনের বাইরে ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু সেই পার্টিকুলার হাইকোর্টটা তার জুরিসডিকশনের বাইরে গিয়েও রিট ইস্যু করতে পারে, যে আউটসাইড ইটস টেরিটোরিয়াল জুরিসডিকশন অনলি ইফ দ্য কজ অফ অ্যাকশন অ্যারাইজেস উইদিন ইটস টেরিটোরিয়াল জুরিসডিকশন। মানে অরিজিনটা যদি তার জুরিসডিকশনের মধ্যে হয়
সেক্ষেত্রে কিন্তু সে তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কাজ করতে পারে। নেক্সট হচ্ছে পাওয়ার। আর্টিকেল 32 ইজ এ ফান্ডামেন্টাল রাইট, দ্য সুপ্রিম কোর্ট মে নট রিফিউজ টু এক্সারসাইজ ইটস পাওয়ার টু ইস্যু দ্য রিটস। অর্থাৎ সুপ্রিম কোর্টকে যদি অ্যাপিল করা হয় যে তুমি এই রিটটা ইস্যু করো এবং যদি সেটা দেখা যায় যে ঠিকঠাক, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই এটা না বলতে পারে না। কারণ আর্টিকেল 32 কি একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই পড়ে। অতএব সে সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই বলতে পারবে না যে না আমি এই রিটটা ইস্যু করবো না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু এটা করতে পারে। ডিসক্রিশনারি মে রিফিউজ টু এক্সারসাইজ ইস পাওয়ার টু ইস্যু রিটস, মানে বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু বলতে পারে যে না এক্ষেত্রে আমি রিট ইস্যু করবো না, তুমি সুপ্রিম কোর্টের কাছে চলে যাও। তো এটাই ছিল আমাদের যে রিট হয়, রিটের মধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে পাওয়ার আছে তার পার্থক্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের এই রিট সম্বন্ধে আর কোনো রকম কোনো কনফিউশন নেই। 5টা রিট সম্বন্ধে আমি পরিষ্কার বলে দিলাম, রিট কী জিনিস, প্রত্যেকটা রিট কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না, রিটগুলো অ্যাকচুয়ালি কী জিনিস, রিটের কী কী চেঞ্জেস হয়েছে এখনও অবধি, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রিটের মধ্যে যে পার্থক্য সেগুলো সবই তোমাদের বলে দিলাম। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।